রাষ্ট্রপতি হত্যাকাণ্ড সংঘটিত হলো, তখন আপনি কি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন? ৪৫ বছর আগে থাকলে কি অবস্থানে ছিলেন? আপনার অবস্থান কি ছিল? আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি একটু বলতে চাই যে যাকে নিয়ে আজকে আলোচনা করবো, অর্থাৎ যার হত্যাকাণ্ড নিয়ে আহ, শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, ওনার সাথে আমার একটি সুখস্মৃতি আছে। আমি সেই স্মৃতি একটু রোমন্থন করতে চাই। প্রথমেই আমি তখন ছাত্র ছিলাম, সেটা 78 সালের ঘটনা, 25শে আগস্ট। সেদিন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হলো, কিন্তু আগে থেকে যেহেতু অনুষ্ঠানটা নির্ধারিত ছিল বঙ্গভবনে, সেহেতু ফলাফলের চেয়ে ওনার সাথে দেখা করাটা ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি একা নই, আমার সাথে আর বেশ কয়েকজন ছাত্রছাত্রী, যার উদ্দেশ্য ছিল উনি প্রায় মেধাবী ছাত্রছাত্রীদেরকে কিংবা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিতর্কে ভালো, বক্তৃতায় ভালো, লেখালেখিতে ভালো কিংবা খেলাধুলাতে ভালো, এই ধরনের ছাত্রছাত্রীদেরকে উনি উৎসাহিত করতেন। সেই দিক থেকে যেহেতু 78 সালে আমি বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ বক্তৃতায়, বিতর্কে, আবৃত্তি কিংবা অন্যান্য কিছু আইটেম, সেগুলোতে জাতীয় মান অর্জন করার জন্য উনি আমাকেও তাদের মধ্যে থেকে বেছে নিলেন এবং আমাকেও সম্বর্ধনা যে তালিকা তৈরি করা হলো সেখানে অন্তর্ভুক্ত করেছিলেন। আমি গেলাম বঙ্গভবনে নির্ধারিত সময়ে, তরুণ একটা যুবক, 78 সালের ঘটনা, বয়স কত হবে, 18-17 এরকম। চোখে দেখলাম তাকে, তার সাথে হাত মেলালাম এবং প্রায় 2 ঘন্টা বঙ্গভবনের দরবার হলে ওনার সাথে সময় ব্যয় করলাম। আমার জন্য অবশ্যই এটি একটি স্মৃতি রোমাঞ্চকর ঘটনা, তার কারণ আমরা অনেকেই ওনার রাজনীতি করছেন এখন, কিন্তু তাকে দেখেনি। কিন্তু আমি ওনার রাজনীতি করিনি, কিন্তু তাকে দেখেছি। এবং একজন সেনা কর্মকর্তাকে দেখার পরে হয়তো আমার মনেও তখন এসেছিল একজন সেনা কর্মকর্তা হওয়া যায় কিনা। এগুলো একটি ঘটনা। আরেকটি ঘটনা 1980 সালে, যখন উনি রাষ্ট্রপতি এবং একদিন ইউনিভার্সিটিতে ওনার যাওয়ার কথা, উনি গেলেনও, কিন্তু অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তাকে যেতে হয়েছে, কিন্তু উনি ভয় পাননি। উনি ছাত্রদের মাঝে গিয়ে হাজির হয়েছিলেন। সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম এবং দেখার সুযোগ হয়েছিল অকুতোভয় একজন সৈনিক কি করে একজন রাজনীতিবিদ হিসাবে ছাত্রদেরকে আহ ছাত্রদের সম্মুখীন হলেন এবং তাদের সাথে কথা বলে উনি আবার নির্বিঘ্নে ফিরে আসলেন। আপনি আমি এই দুটো স্মৃতি সুখস্মৃতি রোমন্থন করছিলেন, কিন্তু সেই নৃশংস আমি স্মৃতির আমি কথাটাই আসি, যে তখন আপনি আসলে কি অবস্থানে ছিলেন? আপনি কি তখন সেনা কর্মকর্তা, মানে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন কিনা? আমি আসছি সেই কথায়। এরপরে আমি 1980 সালে যে ঘটনাটা বললাম, 80 সালেই আমি সেনাবাহিনীতে যোগ দিই। আমি সেনাবাহিনীতে যোগ দিই এবং উনি যখন শহীদ হন, 81 সালের ঘটনা, আমি তখন ইতিমধ্যেই সেনাবাহিনীতে যোগ দিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসাবে প্রশিক্ষণ দিচ্ছিলাম। প্রশিক্ষণরত অবস্থায় আমরা খবর পেলাম, আমাদের তো খবর পাওয়ার কোনো মাধ্যম ছিল না, আমরা যেহেতু ক্যাডেট ছিলাম, আমাদের যারা প্রশিক্ষক ছিলেন আমাদেরকে ডেকে পাঠালেন একটা হলরুমে এবং ডেকে নিয়ে বললেন বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছে যেটা দুঃখজনক, এবং জানলাম উনি নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন কিছু বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে। তখন কি এটা ছিল আপনারা জেনেছিলেন যে বিপদগামী সেনা কর্মকর্তারা কারা? তখন কি সেটি মানে আহ, এমন তো খুব যে গোপন বিষয় এরকমটা না, অনেকেই সেনাবাহিনীর কর্মকর্তারাই ছিলেন সেখানে, মানে যুক্ত ছিলেন। ফলে তখন কি জেনেছিলেন যে কারা কারা ছিলেন, কি ছিল অবস্থা? আর তখন জানার খুব একটা সুযোগ আমাদের ছিল না, কারণ তখন তো গণমাধ্যমের এই ধরনের ব্যাপকতা ছিল না। আর প্রশিক্ষক যারা থাকে, প্রশিক্ষণরত অবস্থায় যারা থাকে, তাদের মিডিয়ার কাছে এক্সেসটা অত থাকবে না, তার কারণ তারা প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং আমাদের জানার কোনো সুযোগ ছিল না। আমরা ডানে বামে গেজ করে যা শুনছিলাম, তখন আসলে এই ধরনের নামগুলো আমাদের কানে আসেনি বা আমাদের জানার সুযোগও ছিল না। তবে একদিন দেখলাম যে মিলিটারি একাডেমিতে উনি নিহত হওয়ার পরে একদিন মধ্যরাতে দেখলাম অনেক সামরিক বাহিনীর গাড়ি এসে একাডেমিতে ভরে গেছে। তো যেহেতু দেখলাম ওটা, আমরা ক্যাডেট, আমাদের মধ্যে একটু ভীতির সঞ্চার হলো। আমাদের প্রশিক্ষকরা তখন আমাদের কাছে আসলেন এবং বললেন যে তোমরা কখনো ভয় পাবে না, এটা সামরিক বাহিনীর আভ্যন্তরীণ একটা বিষয় হচ্ছে, তোমাদের জানারও কিছু দরকার নেই, তোমাদের ভয় পাবারও দরকার নেই। কিন্তু আমরা সারা রাত গাড়িগুলো সেখানে দেখলাম এবং আমাদের কমান্ডেন্ট তখন ছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ, যিনি পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়েছিলেন এবং একজন শীর্ষস্থানীয় নেতা হয়েছিলেন।
উনি পরবর্তীতে শুনেছি চাকরি জীবনে যে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকার সাথে উনি যোগাযোগ রক্ষা করছিলেন। মানে কিসের মধ্যস্থতাকারী? আহ, যে বিদ্রোহটা হয়েছিল, সে বিদ্রোহটা যখন সফল হচ্ছিল না, তো সেই সফল না হওয়ার কারণে ঢাকার সাথে একটা নেগোসিয়েশন হওয়ার জন্য, নেগোসিয়েশন তৈরি করার জন্য একটা মধ্যস্থতাকারী দরকার। সেই মধ্যস্থতাকারী হিসেবে ব্রিগেডিয়ার আন্দান শাহ, এই মেজর বিদ্রোহের জেনারেল উদ্দেশ্য কি ছিল? মানে ব্যর্থ কেন বলা হচ্ছে? আর কি হলে সফল বলা হতো? সফল হতো। যে কোনো বিদ্রোহী সফল হবে তখন যখন যারা বিদ্রোহকারী তারা যদি ক্ষমতা দখল করতে পারে। আর সেই ক্ষমতা তারা যদি দখল করতে না পারে তাহলে তারা ব্যর্থ। তারা তো সেই ক্ষমতা দখল করতে পারেনি, সুতরাং এটা একটা বিদ্রোহী, যে বিদ্রোহটা ছিল সেটা একটা ব্যর্থ বিদ্রোহী ছিল। আচ্ছা, বিদ্রোহ প্রসঙ্গে আরেকটু জানবো, কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মানে মেজর মোজাফফরকে গ্রেপ্তার এবং তাকে সেনা হেফাজতেই আবার সমর্পণ করার বিষয়ে তিনি কথা বলেছেন সম্প্রতি। তিনি বলেছেন যে অবসরপ্রাপ্ত মেজর, তিনি কি মানে অবসরপ্রাপ্ত? তিনি হত্যাকাণ্ডের পরে তার কোর্ট মার্শাল হলো বলে জেনেছি, দণ্ডপ্রাপ্ত এবং তারপরে পলাতক। এই অবস্থায় কি তিনি স্বাভাবিক প্রক্রিয়া অবসর নিয়েছিলেন? না, উনি তো আর অবসর নেননি। উনাকে যখন উনি তো পালিয়ে গেলেন ঘটনাস্থল থেকে, উনি বিদ্রোহের পরে পালিয়ে গেলেন। অর্থাৎ ওনারা যখন পালাচ্ছিলেন, মেজর জেনারেল মঞ্জুর এবং তার সাথে আরো কিছু অনুগামী, লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, মেজর খালেদ, ক্যাপ্টেন মনির, আরো কয়েকজন যারা পালিয়ে যাচ্ছিলেন, তাদের মধ্যে উনিও একজন ছিলেন। পালাওয়ার পথে ওনারা যখন খাগড়াছড়ির কাছাকাছি গুইমারা নামক একটি জায়গায় পৌঁছালেন, পৌঁছাবার পরে ওখানকার স্থানীয় যে ক্যাম্পগুলো আছে, সামরিক বাহিনীর ক্যাম্প, তাদের দ্বারা তারা বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হওয়ার পরে কর্নেল মতি এটাকে নিগোশিয়েট করার চেষ্টা করে এবং এক পর্যায়ে উনি গুলি করেন আহ ইসের উপর, যারা বাধা দেয় তাদের উপর। এটা দেখে সৈনিকরা পাল্টা গুলি করে এবং ঘটনাস্থলেই আহ, কর্নেল মতি এবং আরেকজন অফিসার নিহত হয়। ওই অবসরে জেনারেল মঞ্জুর উনি আহ স্থান ত্যাগ করে পালাবার চেষ্টা করেন তার পরিবার সহ। হুম। মেজর মুজফ্ফরও সেখানে ছিলেন, উনি ওখান থেকে পালিয়ে যান। এই যে মেজর মুজফ্ফর পালিয়ে গেলেন, ধরা পড়ার আগ পর্যন্ত ওনার আর কোনো হদিস ছিল না, সুতরাং উনি পলাতক ছিলেন। যেহেতু উনি তাহলে কি উনি 45 বছর, অবসরপ্রাপ্ত না চাকুরিচ্যুত? কি তিনি? নাকি মানে তার উনি স্ট্যাটাস? বরখাস্ত, উনি বরখাস্ত। উনি বরখাস্ত আচ্ছা। বরখাস্ত। তাহলে কি মানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা কি তার স্লিপ অফ টাং, নাকি মানে তিনি কেন তাকে অবসরপ্রাপ্ত বলছেন? আসলে আমি এই ব্যাপারে মন্তব্য করব না, এটা ওনার স্লিপ অফ টাং কিনা। সত্যটা হচ্ছে উনি বরখাস্ত। আচ্ছা। তারপরে তিনি মানে আ আমরা যেটা দেখেছি মানে জেনেছি আরকি পরবর্তীতে, যে সেই ঘটনার একটা আ যেটা কোর্ট মার্শাল হয়েছিল, সেখানে ১২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। মাত্র ১৯ দিনের একটা বিচার সম্পন্ন করে ১২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। মেজর মোজাফফর সহ হয়তো একাধিক পলাতকও ছিলেন সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে যেহেতু সেনা কর্মকর্তার বিচার সেনাবাহিনীর আ মানে আইন প্রযোজ্য হবে। আ এই বিষয়টা আসলে কি বলবেন? মানে তাকে আসলে সেনাবাহিনীর কাছেই সমর্পণ করা হলো, সেনা আদালতেই তার বিচার হতে হবে। বিষয়টা কি মানে সেনাবাহিনীর বিষয়টা কি এরকমই? আমি একটু বলি, সেনাবাহিনীর একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে উনি কিন্তু পালিয়ে গেলেন। তো পালিয়ে যাওয়ার কারণে একটা অফিসার কিংবা ইভেন সৈনিক যখন পালিয়ে যায়, তার জন্য অপেক্ষা করা হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 60 দিন, 60 ডেজ। এই সময়ের মধ্যে সে অফিসার কিংবা সৈনিক যদি ফিরে না আসে, তখন তাকে ডেজার্টার ঘোষণা করা হয়, অর্থাৎ পলাতক। অর্থাৎ তারপরে তখন তার নামে ওয়ারেন্ট বের হয় এবং সেই ওয়ারেন্ট বিভিন্ন থানায় চলে যায় যে তাকে যদি আপনারা পান, তাকে গ্রেপ্তার করে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করবেন। এটা হচ্ছে নিয়মের কথা। সেই নিয়ম ধরেই মেজর মুজাফফরকেও পলাতক ঘোষণা করা হয়েছিল, যেহেতু উনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। 60 দিনের বেশি যখন পার হয়ে গেল, তখন তাকে ডেজার্টার ঘোষণা করে দেওয়া হলো। এখন যেহেতু সে ধরা পড়েছে, সামরিক বাহিনীর নিয়ম অনুযায়ী সে বরখাস্ত হোক আর যাই হোক, সে তো ডেজার্টার। সুতরাং সামরিক বাহিনীর কাছে তাকে হস্তান্তর করতে হবে, এটা নিয়মের একটা অংশ। সেই ধারাবাহিকতায় মেজর মুজাফফরকে সেনাবাহিনীর কাছে বা সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তার এই
ফর্মালিটিস গুলো পুরো করার জন্য। এটা করতে গিয়ে এখন তাকে যদি ইন্টারোগেশন করা হয়, জিজ্ঞেস করা হয় কোনো কথা, সেটা হচ্ছে তদন্তেরই একটা অংশ, কারণ আচ্ছা, তাকে তো ডিজার্টার কিন্তু ঘোষণা জি করতে হবে ঘোষণা করতে হবে, অফিসিয়ালি। মানে কিন্তু এই যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে তার বিচার, মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে সেনাবাহিনীর সদস্যদের বিচার সেনাবাহিনীই হতে হবে, তারই একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনছিলাম। কিন্তু ধরেন সম্প্রতি যে গুম সংক্রান্ত অপরাধে তাদেরকে তো সবাইকে তো আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই তাদের বিচার করা হচ্ছে, সেখানে তো আহ, সেনাবাহিনীর কর্মকর্তারা, ফলে সেনা আইনে বিচার করতে হবে, এই আইনটা খাটলো না কেন তাদের বেলায়? প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। প্রেক্ষাপটটা হচ্ছে, আমি আবারও বলছি, মেজর মোজাফফর পালিয়ে গিয়েছিলেন। হুম, পালিয়ে গিয়ে যাওয়ার পরে ধরা পড়েছেন। ধরা পড়ার পরে তাকে ডিজার্টার ঘোষণা করা হয়েছে যেহেতু, হুম, সেটার অফিসিয়াল কার্যক্রম সঠিক করার জন্য তাকে দরকার সেনাবাহিনীর, এবং সেই কারণেই এটা নিয়মের মধ্যেই পড়ে। সেই কারণেই মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে, যে উনি বরখাস্ত এবং পলাতক ছিলেন, তাকে পাওয়ার পরে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলো। হুম, এখন যেহেতু উনি একজন খুনি হিসেবেও চিহ্নিত, সেহেতু আমরা হয়তো এই প্রশ্নটা তুলছি যে কেন সেনাবাহিনীর কাছে দেওয়া হলো। সেনাবাহিনীর কাছে তাকে দেওয়া হলো প্রাথমিক কারণ হচ্ছে ওনার উনি পলাতক ছিলেন। দ্বিতীয়ত, যখন নাকি ওই কার্যক্রম চলছিল, অর্থাৎ জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে যে সামরিক আদালত গঠন করা হয়েছিল, সেখানে অনেকেরই বিচার হয়েছে এবং বিভিন্ন ধরনের সাজা হয়েছে। তার মধ্যে কিন্তু মেজর খালিদ এবং মেজর মোজাফফর এই দুজনও ছিলেন। কিন্তু মেজর খালিদ পালিয়ে যায়, মেজর মোজাফফর পালিয়ে যায়, যার ফলে তাদের বিচার সম্পন্ন করা যায় না। পরবর্তীতে জানা মতে, জ্ঞাত মতে 93 সালে মেজর খালিদ বিদেশে থাকা অবস্থায় ইন্তেকাল করেন, আর মেজর মোজাফফর গত 45 বছর পালিয়েছিলেন। সুতরাং সেনাবাহিনীর নিয়মের বহির্ভূত কোনো কিছু অংশ এটা না যে তাকে হস্তান্তর করা হয়েছে, এবং সেনাবাহিনীর নিয়ম মানে তো দেশেরই নিয়ম। জি, তা তো বটেই। আ মানে আমি এইজন্যই বুঝতে চাইছিলাম যে যারা এখন এই নতুন গুম সংক্রান্ত আইনে যারা আ তাদের ক্ষেত্রে কি কোনো ব্যত্যয় ঘটলো? নাকি তাদের ক্ষেত্রে বিষয়টা ঠিকই আছে? তাদেরও অনেকে পলাতক আছেন, মানে যাদের নামে ওয়ারেন্ট আছে তারা হ্যাঁ, পলাতক আছেন। জি। তাদেরকে কি যেরকম আপনি হয়তো সেনাবাহিনীতে হস্তান্তর করতে হবে নাকি আদালতে? আর যদি আপনি পলাতকের কথা বলেন, যারা ইতিমধ্যেই কর্মরত অবস্থায় পালিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন, আমরা অনেকের নাম জানি, যেটা কোথায় আছে আমরা শোনা মতে হুম, জানি, কিন্তু নিশ্চিত না কোথায় আছে। তারা যদি কখনো দেশে ফিরে আসে স্বেচ্ছায়, কিংবা তাদেরকে ধরে নিয়ে আসা হয়, তখন তাদেরকে কিন্তু প্রাথমিক যে আহ, সাজাটা, হুম, প্রাথমিক যে প্রক্রিয়াটা সেনাবাহিনীর মাধ্যমে করতে হবে। তার কারণ 60 দিনের অধিক হয়ে গেলে তাকে ডেজার্টার ঘোষণা করা হয়। তাদের ডেজার্টার ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, এবং ফিরে আসতে তাদেরকে সেনাবাহিনীর নিয়মের মধ্য দিয়েই যেতে হবে। কিন্তু যারা অবসর নেয়ার পরে চলে গিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তারা ফিরে আসতে তাদের দেশের প্রচলিত আইনের মাধ্যমে এটাকে সাজা দেওয়া হবে। জি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এও বলছেন যে মানে তাকে সেনা আইনে বিচার করা হবে এবং একই অপরাধের জন্য ২ আলাদাভাবে বিচার করার সুযোগ নাই, বা বাংলাদেশের প্রচলিত আইনের যেটি কথা বলছেন যে একই ব্যক্তিকে তার অপরাধের জন্য ২ বার বিচার করার সুযোগ নাই। কিন্তু যতটুকু আমাদের জানা বা পড়ি, আমরা যতটুকু পড়ে জানি, দেখে জানি, শুনে জানি যে এ এখানে তো মূলত জিয়া হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হত্যাকাণ্ডের তো বিচার হয় নাই। বিচার হয়েছে সেনা বিদ্রোহের। তাই নয় কি? সঠিক। হ্যাঁ, তাহলে কেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার কেন, মানে তাকে বিচার্য কেন করা যাবে না? মানে সাধারণ এই আইনে? প্রশ্ন হুম, আপনার মতো একজন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু এই প্রশ্নটা আমিও করতে পারি। হ্যাঁ, তার কারণ আহ, জেনারেল জিয়া নিহত হওয়ার পরে কিংবা শহীদ হওয়ার পরে বিএনপি কিন্তু দুবার ক্ষমতায় এসছে। সুতরাং অন্য কোনো দল না করুক, তাদের নিজস্ব দল এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারত। 91 সালে যখন আহ, বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, উনি এসে কিন্তু প্রাথমিকভাবে জেনারেল জিয়া হত্যার একটা তদন্ত শুরু করেছিলেন। তখন একজন বা দুজন সামরিক অবসরপ্রাপ্ত অফিসারকে তদন্তের স্বার্থে গ্রেপ্তার বলি বা ডেকে নিয়ে কথা বলি, সেগুলো করা হয়েছিল। তারপরে কিন্তু আমরা তার অগ্রগতি আর দেখিনি। এরপর 2001 সালে তো বিএনপি আবার ক্ষমতায় এসেছিলেন, তখন আমরা আর দেখিনি যে এই তদন্ত নিয়ে কোনো অগ্রগতি কিংবা অগ্রসর হয়েছে। আপনার মতো আমার প্রশ্ন যে এটা তখন কেন হয়নি। হুম। আর হ্যাঁ, তখন কেন সেনাবাহিনীর হয়নি ক্ষেত্রে মানে যেটা একদমই বলছেন, ঠিক। আপনি যেটা সে- বলছেন যে তারপরে আরো মানে ৩ বার তিনি মানে ক্ষমতায় এসেছিলেন।
আড়াইবার বলা চলে, একবার খুব অল্প সময়ের জন্য, কিন্তু তিনি ক্ষমতায় এসেছেন বেগম জিয়া, তখন এটা হয় নাই। এখন আসলে কি হলো যে মানে গোয়েন্দা নজরদারিতে তিনি গ্রেপ্তার হলেন, সেটা কি আপনারা কিছু মানে বুঝতে পারেন? জনাব মোতাহার হোসেন। জি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, পাচ্ছি, বলবেন। আচ্ছা, আপনি যে প্রশ্ন করলেন যে এরপরে কেন এটা হয়নি, এটা আসলে তিনবার বলবো না, দুবার। হুম, 2001 সাল, আচ্ছা। আর ওদিকে ছিল 1991 সাল, মাঝখানে 96 সালে 96। তো অল্প সময়ের জন্য। হুম, প্রশ্ন হচ্ছে যে সেনা বিদ্রোহ যেটা হয়েছিল এটা একবারই ঠিক ছিল, কারণ তারা জেনারেল জিয়াকে হত্যা করেছে, কিন্তু হত্যা করার সময় তো তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তাদের উদ্দেশ্য ছিল বিপ্লবী পরিষদ গঠন করা। সুতরাং সেনাবাহিনীর নিয়মিত এই ধরনের কোনো নিয়ম নেই, সুতরাং তারা বিদ্রোহী। এই বিদ্রোহীদের বিচার করেছে সেনা আইনে, সুতরাং সেটা সেদিক থেকে ঠিক আছে। যাদের বিচার করেছে তারা কতটুকু সম্পৃক্ত ছিল, তাদের কতটুকু যোগ সাজস ছিল, সেটা যারা বিচারকের ভূমিকায় ছিলেন তারা বলতে পারবেন। কিন্তু বিচারটা ঠিক ছিল যে যে কথা বলে বিচার করা হয়েছে যে তারা বিদ্রোহী, বিদ্রোহীদের সেনা আইনে বিচার করার এখতিয়ার সেনা আইনে দেওয়া হয়েছে এবং সেগুলা সাংবিধানিকভাবে স্বীকৃত। জি। কিন্তু তারপরে মানে আমার প্রশ্নটা, এই প্রশ্নটা আপনিও করছেন। কিন্তু কোনো উত্তর মেলে? রাজনীতিবিদ, আপনি গণমাধ্যমেও কাজ করেছেন একটা বড় সময়। ফলে অনেকের সাথে কথা বলবার সুযোগ হয়েছে, জানবার সুযোগ হয়েছে। কেন এই বিষয়টাকে ধামাচাপা দেয়া হলো? ধরেন আপনিও বলছেন যে ২ বার অন্তত তারা ক্ষমতায় এসেছে, বেগম জিয়ার নেতৃত্বে সরকার গঠন করেছে। কেন তখনও হয় নাই? আ মানে এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া কেন? একটা বিচার বিভাগের তদন্ত কমিশনও গঠন হয়েছিল। সেই কমিটিও কখনো মানে রিপোর্টও কখনো আলোর মুখ দেখে নাই। আ কেন এই ধামাচাপা দেওয়ার কাজটা কেন হলো? আপনার এই প্রশ্ন উত্তরে আমি বলবো যে মেজর মুজাফফর এখন গ্রেপ্তার হয়েছেন। উনি দীর্ঘদিন পলাতক ছিলেন। যেহেতু ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, একজন জীবন্ত সাক্ষী হিসেবে এখন শুধুমাত্র উনিই আছেন, আর কেউ নেই। আমরা একটু অপেক্ষায় আছি এখন যে ওনার কাছ থেকে কোনো তথ্য বের হয়ে আসে কিনা, তার কারণ উনি জেনারেল মঞ্জুরের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যদিও উনি মেজর ছিলেন, বাট হুম। একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। একটা বিদ্রোহ যখন সম্পাদিত হয় তখন সবাই পরিকল্পনা না জানলেও কিছু কিছু লোক সেই পরিকল্পনার অংশীদার হয়, না হলে তো পরিকল্পনাটা সফল হবে না। সেই ক্ষেত্রে মেজর মুজাফফর পরিকল্পনার অংশ কতটুকু ছিলেন, হুম। কতটুকু জানতেন, এবং ওনার পেছনে কি শুধু সামরিক শক্তি কাজ করেছে নাকি কোনো রাজনৈতিক কিংবা আন্তর্জাতিক শক্তি কাজ করেছে, এটা এখন বের হয়ে আসার সময় হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন, আমরা সবাই বিশ্বাস করি, মেজর মুজাফফরের মাধ্যমে আপনি যে প্রশ্নের উত্তরগুলো আমরা পেয়ে যাব। জি। এটা কিন্তু পেতে হবে, আমাদের কিন্তু দরকার। ধরেন আমরা কি করে আসলে এই বিশ্বাসটা করতে পারি সেটা নিয়ে প্রশ্ন। কারণ সেই তখনও ধামাচাপা দেওয়া হলো ১২ জনকে, সাথে, সাথে ১৯ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিয়ে একদম বিচার কাজ সম্পন্ন করে ফেলা হলো বিদ্রোহের জেনারেল মঞ্জুর, তাকেও নিয়ে এসে পুলিশের হাত থেকে নিয়ে এসে সামরিক হেফাজতে তাকে হত্যা করা হলো তাকেও। তারপরে এই যে দফায়, দফায় ক্ষমতায় আসলো বিএনপি, তখনও এটার কোনো বিচার হলো না। বিচার বিভাগের তদন্ত কমিটি কোনো আলোর মুখ দেখল না। এখনো আবার সেই সেনাবাহিনীর কাছেই হস্তান্তর করা হয়েছে মেজর মোজাফফরকে, যেই সেনাবাহিনী এতদিন বিষয়টা চেপে গেছে। কেউ মুখ খোলেনি। নিশ্চয়ই কেউ না কেউ ছিল, দেখেছে, জেনেছে, কোনো রকম মুখ খোলেনি। তো এখনো যে ধামা চাপাই দেয়া হবে না, তার নিশ্চয়তা কি? কিভাবে বিশ্বাস করব যে আসলে তার নিশ্চয়, প্রকাশ হবে? আমি বিশ্বাস করি যে তখন যে সেনাবাহিনী ছিল, অর্থাৎ তাকে যারা মেরেছে জেনারেল মঞ্জুরকে, তা- তারা ছিল সে বিদ্রোহীর অংশীদার। আর এখন যারা সেনাবাহিনীতে কর্মরত আছে তারা তো সে বিদ্রোহের কোনো অংশীদার না, তখন তাদের অনেকেরই জন্মই তো হয়নি। সুতরাং আপনার এই প্রশ্নটা অমূলক না হলেও ঘটনা সত্যি হওয়ার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ এই ধরনের কাজ আর হতে পারবে না, ধামাচাপা দেওয়ার সুযোগ কম। এবং যেহেতু জেনারেল মঞ্জুরকে যারা মেরেছিল তারা তো বিদ্রোহের সাথে জড়িত ছিল, আর এখন যারা তদন্ত করছে তারা তো বিদ্রোহের সাথে জড়িত না। সুতরাং তাদের তো ভয় নেই, ভীতি নেই যে সত্য বের হয়ে আসলে যারা তদন্ত করছে কিন্তু তাদের সত্য সমস্যা বের হতে হচ্ছে পারে, সেটা তো কিংবা সেই ইভেন কোর্ট যারা মার্শাল। কর্মরত আছে। কোর্ট মার্শাল ধরেন সেনাবাহিনীর আদালতে বিচার হবে। হ্যাঁ, মানে সেগুলো তো গোপনই রাখা হয়। হ্যাঁ, সেই প্রক্রিয়াগুলো হবে। তো জনসম্মুখে উন্মোচন করা হয় না। কোর্ট মার্শাল হবে না, আপনার কথা ঠিক আছে। কোর্ট মার্শালের মানে তার বিচার যখন হবে, বিচারের মাধ্যমে তো একটা তথ্য বের হয়ে আসবে। কোর্ট মার্শালের হুবহু কি জিনিস হলো সেটা হয়তো বের হয়ে আসবে না, কিন্তু একটা তথ্য বের হয়ে আসবে এই কারণে, কারণ তাকে যদি সে দোষী সাব্যস্ত হয়, দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাকে যদি কোনো সাজা দেওয়া হয়, কেন সাজা দেওয়া হলো এটা তো বর্তমান যুগে না বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত এরকমও তো হতে পারে, যেটা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। কারণ দেখেন একটা জিনিস, ওনাকে না পাওয়ার পরে ইনভেস্টিগেটর তখন যারা ছিলেন
তারা কি করলেন? তারা বলে দিলেন এই মামলার কোনো ইয়ে নেই, আহ, এই মামলার কোনো আহ, গুরুত্ব নেই, গুরুত্বহীন একটা মামলা, মামলা খারিজ করে দেওয়া হলো এবং মির্জা মুজাফফরকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হলো। এগুলোর পিছনে তো কোনো না কোনো শক্তি কাজ করেছে। তখন সেনা পর্যায়ে যারা তো ধরেন সেই নেতৃত্বে শক্তিগুলো ছিলেন, যে এখন কাজ করছে না, মানে বারবার প্রশ্নটা এখানে আসে কারণ কি এতবার এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই একদম হত্যাকাণ্ডের পর থেকে শুরু করে কেউ বিচার কাজ করার চেষ্টাও করলো না, তখনও ধামাচাপা হলো, তদন্ত কমিটিও আলোর মুখ দেখলো না, পরপর দুইবার মানে অন্ততপক্ষে দুইবার ক্ষমতায় আসলো বিএনপি, তারই স্ত্রী হলেন প্রধানমন্ত্রী, তখনও আসলে এটা উন্মোচন করা গেল না। এখনও যখন গ্রেপ্তার হলো, সাংবাদিকদের সাথে কোনো কথা বা আদালতে তোলার প্রক্রিয়া না, সেনা হেফাজতে আবার দেয়া হলো। মানে সেখানেও ঠিক ততটুকুই বক্তব্য আসবে যতটুকু আর্মি প্রকাশ করতে চাইবে, সেনাবাহিনী প্রকাশ করতে চাইবে, তার বাইরে তো আসবে না। আপনি ঠিক বলেছেন। যেটা হয়নি 91 সালে বা 2001 সালে, সেটা কিন্তু এবার 2026 সালে এসে হয়েছে। অর্থাৎ যেহেতু যে দোষী কিংবা খুনি হিসাবে চিহ্নিত সে গ্রেপ্তার হয়েছে, এবার কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ একেবারেই নাই। কারণ খুনি হিসেবে যারা চিহ্নিত ছিল, দোষী হিসেবে যারা চিহ্নিত ছিল, তারা কিন্তু ধরা পড়েনি। মেজর মুজাফফর ধরা পড়েছে, সে পালিয়েছিল। সুতরাং এবার কিন্তু মেজর মুজাফফরের থেকে আমরা তথ্য পাবো না, জাতি জানবে না, এ ধরনের সুযোগ অবশ্যই কম, কিন্তু ধরা অবশ্যই কম। পড়েছেন মাত্র একজন, মেজর মোজাফফর, বাকিদের তো মৃত্যুদণ্ড তখন কার্যকর করে ফেলা হলো। আর একজন হয়তো পলাতক আছেন, তিনিও কি অবস্থায় আছেন জানা যায় না, এবং তাদেরও অনেক বয়স, তাদের স্মৃতি। না, আমি হুম। না, না, আমি আপনাকে বলেছি মেজর খালিদের কথা। হ্যাঁ। জ্ঞাতমতে উনি ইন্তেকাল করেছেন 93 সালে। তার মানে সুতরাং জীবন্ত সাক্ষী একমাত্র। একজনই আছে, মেজর মুজাফফর। তো তিনি যদি হ্যাঁ, এখন তিনি একমাত্র। যদি এখন সুতরাং সঠিক আমরা কথা এখন না তার বলেন ধরেন, হ্যাঁ, মানে যেহেতু তাকে ক্রস চেক করার সুযোগ নাই, তাহলে কিভাবে আসলে সত্য উন্মোচিত হবে? সত্য উন্মোচিত হওয়া বহুত পথ খোলা আছে, যারা ইনভেস্টিগেটর তাদের কাছে জানা আছে। আমি নিজেও যেহেতু একজন সেনা কর্মকর্তা এবং তদন্তের উপর আমার বিশেষ প্রশিক্ষণ রয়েছে, আমি সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, একটা দোষী ব্যক্তি যখন বলতে শুরু করবে, তাকে ক্রস চেক করার হয়তো এখন আর সুযোগ নেই। কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে প্রশ্ন করা হবে, উত্তর নেওয়া হবে, এবং কিছু সিস্টেম আছে, আমি তার কাছ থেকে যতটুকু পাচ্ছি, তার কতটুকু সত্য কতটুকু সত্য না সেটা যাচাই করার কিছু পদ্ধতি আছে। সবকিছু করে অন্তত এটুকু বলতে পারি আমার বিশ্বাস থেকে, অভিজ্ঞতার আলোকে, যে এখান থেকে সত্য কিছুটা হলো আলোর মুখ দেখবে। জি। জাতি জানতে পারবে যে আসলে পেছনে কি ছিল। একটা কথা আমি আপনাকে বলি, দেখেন, আহ যখন একটা বিদ্রোহ হয়, তখন সেই সময় সেনা পর্যায়ে যারা নেতৃত্বে ছিলেন, তখন তো সেনার নেতৃত্বে ছিলেন জেনারেল এরশাদ, উনি ছিলেন সেনাবাহিনী প্রধান, এবং উনি ঢাকা থেকে এটাকে মনিটরিং করছিলেন। এবং ব্রিগেডিয়ার হান্নান শাহ যখন নাকি ইয়েটা করছিল, নেগোসিয়েশন করছিলেন, তখন কিন্তু ঢাকার সাথে এই নেগোসিয়েশনের যে পয়েন্টগুলো ছিল, 4টা পয়েন্ট, যে এদেরকে বিপ্লবী পরিষদ গঠন করতে হবে, দেশের সামরিক শাসন জারি করতে হবে, আহ, আহ, এবং আরো 2টা পয়েন্ট ছিল। এই যে কথাগুলো ছিল, সেই কথাগুলো কিন্তু ঢাকায় পাঠাচ্ছিল ব্রিগেডিয়ার হান্নান শাহ জেনারেল মঞ্জুরের পক্ষে মধ্যস্থতাকারী হিসেবে। হুম। এখন জেনারেল এরশাদ তো এরপর অনেক দিন জীবিত ছিলেন, উনি ক্ষমতায় ছিলেন। বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় উনি যদিও জেলে ছিলেন, সেটা ছিল দুর্নীতির মামলায়, কিন্তু উনি জীবিত ছিলেন দুবার, 2001 সালেও, 1991 বিএনপির সালেও। সাথে জোট আমার করারও কাছে প্রক্রিয়া ছিল, জোটে বিএনপির সাথে। হুম। আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক নেত্রী কিংবা নেতা কিন্তু সবসময় একক সিদ্ধান্তে চলে না, বা চলার সুযোগ থাকে না, তার সাথে তো সহযোগীরাও থাকে। এখন সেই সময়কার নেত্রী কতটুকু উপদেশ পেয়েছিলেন, কি পেয়েছিলেন, সেটা তো আর জানার অবকাশ আমার নেই, যেহেতু আমি রাজনীতিও করি না, আমি তখন একজন সেনা কর্মকর্তা ছিলাম। কিন্তু সেখানে যদি কোনো দূরত্ব হয়ে থাকে, কোনো গ্যাপ থেকে থাকে, আমি বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির জানার অধিকার আছে বিধায় হুম। সেই সত্যটুকু এবার অন্তত বের হয়ে আসবে। জি। মানে কেন রাষ্ট্রপতি তখন হত্যা, দেশের ১ নম্বর ব্যক্তি কা- রাষ্ট্রপতি, তার হত্যা মানে তদন্ত প্রমাণ সেটা জানার অধিকার আমাদের সবার আছে। কিন্তু আমরা সেটি সবার জানলাম আছে। না। মানে এবং উনি ভালো লোক ছিলেন নাকি উনি মন্দ লোক ছিলেন, আমি কিন্তু সেই বিচারে যাব না। হুম, উনি দেশের একজন সাধারণ নাগরিকও তো বটে। তা তো বটেই। তারপরে উনি দেশের রাষ্ট্রপ্রধান। একটা রাষ্ট্রপ্রধানকে একটা সামরিক অফিসার গিয়ে গুলি করে মেরে ফেলবে, আমি অন্তত একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। মানে রাষ্ট্র ক্ষমতায় থেকেও স্বামী হত্যার বিচার হওয়া যায় নাই, কিন্তু পিতা হত্যার বিচার এখন আদায় করা যায় কিনা সেটি একটা দেখবার বিষয়। কিন্তু আপনার কি মনে হয় আসলে সরকার এটা কি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য শোনা যাচ্ছে, তাতে কি মনে হচ্ছে সরকার আসলে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে?
এই সত্য উদ্ঘাটনে? সরকার, আমি আমি বিশ্বাস করি যে যেহেতু তদন্ত মধ্যে দিয়ে প্রক্রিয়াটা যাচ্ছে, এই জন্য হয়তো সরকার যে খুব বেশি কিছু বলছেন তা না। স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বলেছেন যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা দেখছি, অপেক্ষা করছি কি বের হয়ে আসে। কিন্তু আমি বিশ্বাস করি ভিতরে ভিতরে অবশ্যই একটা মনিটরিং চলছে, চলার কথা। এবং জাতি যেন অন্ধকার না থাকে, আমি আপনার মাধ্যমে বলতে চাই যে কিছু কিছু তথ্য যেটা জানাবার মতো, যেটা জানাবার মতো সেটা জাতিকে জানানো উচিত, যেন আমরাও আশ্বস্ত হই একটা সত্যি প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্তটা চলছে। তদন্তের কিন্তু স্বার্থে আমার অনেক কিছু ওইখানেই হয়তো খুব এখন বলবে প্রশ্নটা না। জাগে, ওইখানেই খুব প্রশ্নটা জাগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন একই অপরাধে ভিন্ন ভিন্ন আদালতে ভিন্নভাবে বিচার করার সুযোগ নাই। তখন মনে হয় যে তাহলে জিয়া হত্যাকাণ্ডটাকে কি অপরাধ হিসেবে দেখা হচ্ছে না? মানে বিদ্রোহের অপরাধে তাকে বিচার করা হয়েছে। এই কথাটা প্রসঙ্গে যখন বলছেন তখন কি মনে হচ্ছে যে জিয়া হত্যাকাণ্ডের বিচারকে আবারও এড়িয়ে যাওয়ার একটা জায়গা আহ, ভাবার সুযোগ আছে কিনা এরকম? আচ্ছা, আপনার প্রশ্ন উত্তরে বলি, যেহেতু বলা হচ্ছে যে একই অপরাধে দুবার বিচার হবে না, যদি মেজর মুজাফফর, যেহেতু আমরা জানি উনি খুনি হিসেবে চিহ্নিত, এটা আমরা ইতিমধ্যেই জানি, সুতরাং সেনাবাহিনীর প্রক্রিয়ার মধ্যে দিয়েও যদি তার বিচার কার্য সম্পন্ন হয় এবং সেখানে বিচারের যে সাজাটা হবে সেটা আমরা জানি না, সেই সাজাটাও যদি হয়ে যায়, তাহলে কি দ্বিতীয়বারের মতো বিচারের আর কোনো দরকার আছে? হুম। কিন্তু ধরেন তার যে বিচার হয়েছিল সেখানে তো তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন না, ছিলেন কি? তার যে বিচার হয়েছিল তখন তো উনি পলাতক ছিলেন। হ্যাঁ, কিন্তু রায় উনি তো সেখানে হয়েছিল। রায় হয়েছিল, সেখানে তার রায়ের উনি অংশীদারি ছিলেন না। আপনি প্রশ্ন করতে পারেন যে রায় তো তার বিরুদ্ধে যায়নি। আমি আবারও বলছি, চিটাগাঙে যে বিদ্রোহটা হয়েছিল, আ- এখন আমি তো আপনাকে প্রমাণ নিয়ে কথা বলতে পারবো না, যেহেতু আমি দীর্ঘ 30টা বছর সামরিক বাহিনীতে কাজ করেছি। সেটার আলোকে, বিভিন্ন জনের সাথে কথা বলার আলোকে, গণমাধ্যমে কাজ করেছি, সেটার আলোকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মেজর মুজাফফর তো বিদ্রোহীদের একটা অংশ, এবং সে জীবিত, এবং সে পালিয়ে গিয়েছে। বিদ্রোহের বিচারের সাথে যারা জড়িত ছিল, অর্থাৎ যাদেরকে দিয়ে বিচার কাজ সম্পন্ন করা হয়েছে, তারাও যে প্রভাবান্বিত হয়নি, এটাই বা বুঝি কি করে? সে প্রভাবান্বিত হওয়ার কারণেই হয়তো ওনার কিছু হয়নি। কিন্তু এখন যেহেতু উনি ধরা পড়েছেন, এখন প্রভাবান্বিত হওয়ার সুযোগ কম। আমি সে বিশ্বাস থেকেই মনে করি এবার মেজর মুজাফফরের নিষ্কৃতি পাওয়ার সুযোগ বলতে গেলেই নেই। সত্য বের হবেই এবার। হুম। মানে ধরেন এর আগেও আপনার সাথে সম্ভবত আপনার সাথে এই প্রসঙ্গে কথা হয়েছে যে ১/১১ যারা অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছেন, সাবেক সেনা কর্মকর্তারা, শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা যারা গ্রেপ্তার হয়েছেন তারাও অন্যান্য বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে আছেন। ১/১১ সাথে সম্পৃক্ত যেই অপরাধগুলো বা তারেক রহমানকে খোদ নির্যাতন করবার যে অপরাধ, এটি নিঃসন্দেহে একটি অপরাধ হবার কথা। কিন্তু সেই মামলায় তারা গ্রেপ্তার না, তারা অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছেন। মেজর এই যে মোজাফফর যার কথা বলছি, তিনিও বিদ্রোহের মামলায় বা মামলা তো না, কোর্ট মার্শালে তার সাথে সেই বিচার হয়েছে। ফলে ভিন্ন ভিন্ন দিক থেকে এঁকে বেঁকে এসে আসলে মানে ঠিক জায়গাটায় ক্লিক করা হচ্ছে না। বিষয়টা কি এরকম দেখা যাচ্ছে আহ, কিনা? না, ১/১১ প্রেক্ষাপট আর জেনারেল জিয়ার হত্যাকাণ্ড দুই প্রেক্ষাপট। তা তো বটেই। ১/১১ প্রেক্ষাপট কিন্তু বিদ্রোহ ঘোষণা করে, বিদ্রোহী হয়নি কেউ। হুম, হুম। কেউ মার্শালও জারি করার জন্য বিদ্রোহ করেনি। সামরিক দেশে জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল, এটা করেছিলেন রাষ্ট্রপ্রধান, তদানীন্তন রাষ্ট্রপ্রধান আহ, জনাব ইয়াজউদ্দিন আহমেদ। সুতরাং সেটা ছিল আহ, সাংবিধানিক ভাবে বৈধ। কিন্তু আমরা হয়তো প্রক্রিয়াটাকে কি হয়েছিল, নেপথ্যে কি ছিল সেটা বের করেছি এখন। আর জেনারেল জিয়াকে যে হত্যাকাণ্ডটা করা হয়েছে সেটা তো কোনোভাবেই বৈধ না আছে। সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার, তারা বিদ্রোহ করেছে, রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে। সুতরাং আসলে এটার সাথে ওটা মেলাবো না। কিন্তু দুটোই ভালো কাজ না। হুম। সবচেয়ে নিন্দনীয় কাজ হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানকে গুলি করে হত্যা করা। এটার বিচার হতে হবে, এবং আমি বিশ্বাস করি হবে। তবে একটা প্রশ্ন হতে পারে এখন, এই মেজর মুজাফফর গত ৪৫ বছর দেশে আসেননি, কিংবা এসেছেন কিনা, আসলে কিভাবে আসলেন, উনি কোথায় ছিলেন, কিভাবে থাকতেন? যতটুকু শুনেছি, জেনেছি, খবর পেয়েছি যে উনি ৯৬ সাল বা ৯৭ সাল পর্যন্ত দেশের বাইরেই ছিলেন। ৯৮ সাল থেকে উনি দেশে আসেন, থাকতে শুরু করেন, এবং আজ অবধি উনি দেশে ছিলেন। প্রশ্নটা হচ্ছে, যদি উনি ৯৮ সালে আহ, দেশে ফিরে আসেন, ৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত একটা সরকার ছিল, যদি সেই সরকারের ছত্রছায়া উনি পেয়ে থাকেন, ঠিক আছে। ২০০১ সাল থেকে তো ২০০৬ সাল পর্যন্ত আবার
অন্য একটি সরকার ক্ষমতায় ছিল, যেটা ছিল জেনারেল জিয়ারেরই গঠনকৃত দল। সেই সময়টায় উনি কি করে দেশে থাকেন, সেই সময়টায় আপনার গোয়েন্দা সংস্থাগুলো কি করেছে, এগুলো একটু দেখা দরকার বলে আমি মনে করি। এগুলা মানে এই জন্য করি, ভবিষ্যতের জন্য যেন এগুলো শিক্ষা হয়ে থাকে। এরপরে আবার যখন 2026 সালে ফেব্রুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতায় আসলেন, তো মেজর মোজাফফরের তো বোঝা উচিত যে অন্তত সেটা, যে এই সরকার আবার যদি তাকে খোঁজ করে, এখন তাকে খোঁজ করবে না এই ধরনের আশ্বাস উনি পেয়েছিলেন। কারণ 2001 সাল থেকে তো 2006 সাল পর্যন্ত উনি দেশে ছিলেন জানা জানা মতে। তাহলে 2026 সালে এসে হয়তো উনি ওই ধারণা থেকেই দেশে থেকে গিয়েছেন। কিন্তু বিচারের বাণী তো নীরবে নিভৃতে কাঁদে। বিচার হয়তো তার পক্ষে আর যায়নি কোনো কিছুই, এবং উনি ধরা পড়েছেন। এই তথ্যগুলো, এই যে প্রশ্নগুলো করলাম, এগুলো কিন্তু এখন বের হয়ে আসার সময় হয়েছে। আমি বিশ্বাস করি এগুলো বের হয়ে আসলে এই পিছনে কোনো আন্তর্জাতিক শক্তি তো পরের কথা, রাজনৈতিক আভ্যন্তরীণ কোনো শক্তি কাজ করেছে কিনা সেটা অন্তত জাতি জানতে পারবে। জি। যেই বিশ্লেষণগুলো এর মধ্যে আপনিও নিশ্চয়ই শুনেছেন, গণমাধ্যমে অনেক কথা হচ্ছে এটা নিয়ে। মানে অনেক বিশ্লেষকরাই বলছেন, সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে যারা বিশ্লেষণ করছেন, বলছেন অনেকেই যে এই হত্যাকাণ্ডের সাথে তৎকালীন সেনাপ্রধান জেনারেলের সাথ তিনি জড়িত। তিনি তার সম্পৃক্ততার কথা পরবর্তীতে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের সম্পৃক্ততার কথাও কেউ বলছে। আবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নাম উচ্চারিত হচ্ছে। এগুলো নিয়ে আপনার কি মন্তব্য, মানে এই বিশ্লেষণগুলো নিয়ে? আসলে কি, আপনার মধ্যে কিন্তু আমিও, আপনি যেরকম আপনিও তো একদম গণমাধ্যম কর্মী, আপনিও দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনিও বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে যোগসূত্রের কারণে অনেক কিছু জেনেছেন। আর আমি গণমাধ্যমে কাজ করেছি, একই সাথে সেনাবাহিনীতে কাজ করেছি। আমার দুটার সম্মিলনে যে কথাটা বলবো, তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদের একটা সম্পৃক্ততার কথা, সেটা আমি যখন ক্যাডেট হিসেবে একাডেমিতে ছিলাম হয়তো বুঝতাম কম, শুনেছি। তারপরে সেনাবাহিনীতে চাকরি শুরু করলাম, দীর্ঘ 30 বছর শুনেছি। কিন্তু কাউকে হত্যাকারী বলতে হলে তার বিরুদ্ধে তো অপরাধ অপবাদ আনতে হবে, চার্জ গঠন করতে হবে, তদন্ত করতে হবে। আমি তো সেটাই বললাম, সেই প্রক্রিয়াটা 91 সালে কিংবা 2001 সালে করার দরকার ছিল বলে আমি মনে করি। যার কারণে এখন আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে উনি হত্যাকারী ছিলেন। হুম। আসলে উনি তো হত্যাকারী ছিলেন না, এটা সত্য কথা, কারণ উনি ছিলেন ঢাকায়, ঘটনাস্থলে ছিলেন না। কিন্তু বিদ্রোহীকে যারা উস্কে দেয়, প্ররোচনা দেয়, প্ররোচিত করে, তাদেরকেও কিন্তু সাজা দিতে হয় বা তাদেরও সাজা হয়। তো জেনারেল এরশাদ যে সেটা ছিলেন না, এটা বলা যাবে না, তার কারণ উনি তখন সেনাপ্রধান ছিলেন। আর আরেকটা কথা হচ্ছে, আমি তো বারবার বলছি, মেজর মুজাফফর তার পিছনে কোনো রাজনৈতিক শক্তি কাজ করেছে কিনা সেটা এখন দেখার দরকার আছে। কারণ উনি 96 সালে দেশে ফিরে আসেন বা 97 সালে, তারপরে দীর্ঘ সময় ধরে উনি দেশে অবস্থান করছেন। উনি কেন, কোন শক্তির বলে একজন পলাতক আসামি যত যতই ছদ্ম আবরণে থাকুক না কেন দেশে ছিলেন, এটাও বের করতে হবে। ইনভেস্টিগেশনের কিছু নিয়ম আছে তো, হ্যাঁ, কে, কারা, কখন, কোথায়, কিভাবে, কখন, কারা, কি, এই উত্তরগুলো বের করেন। আপনি মেজর মুজাফফর কতটুকু সম্পৃক্ত ছিল হয়েছে, জাতি বিস্তারিত জানতে পারবে। জি। আর এই যে আমরা সবসময় শুনি দেশপ্রেমিক সেনাবাহিনী, সুশৃঙ্খল সেনাবাহিনী, কিন্তু এই বক্তব্যটার মধ্যে কি আসলে ভুল আছে? আপনিও নিজেও সাবেক সেনা কর্মকর্তা। ধরেন আমাদের মানে ২ জন রাষ্ট্রপতি নিহত হলেন সেনা কর্মকর্তাদের হাতে। এসব বিপথগামী সেনা কর্মকর্তা। একাধিকবার সেনা কূ হচ্ছে এর পরেও। তারপরে মানে ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তো আরো অনেকগুলো হত্যাকাণ্ড হয়ে গেল তার পরপর। ফলে মানে এই বাহিনীটা কি খুব সুশৃঙ্খল বাহিনী? অত্যন্ত, আমি বলবো অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী। কেন বলবো এই কথাটা? কারণ হচ্ছে আমি নিজে কিন্তু দেশে না, আমি বিদেশে 3 বছর কাজ করেছি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে, এবং বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে 1 নম্বর থাকে। হুম। এবং এমনও সময় গিয়েছে যে জাতিসংঘ বাংলাদেশের কাছে আরো সৈনিক চেয়েছে, আমরা দিতে পারিনি। এটার একটাই কারণ, বাংলাদেশ অত্যন্ত সুশৃঙ্খল একটা বাহিনী, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী। এরকম দেশের বাইরে প্রত্যেকটি সুশৃঙ্খল, দেশের বাইরে না 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 সুশৃঙ্খল, আমি আমি দেশের ভেতরে ঠিক না? না 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 আমি 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 আপনার উত্তর দিচ্ছি। বাহিনীতে পথগামী এবং বিপদগামী এটা সবসময় থাকবে। সংখ্যার আলেখ্যে
সংখ্যার আলেখ্যে বিপদগামী সংখ্যাটা অত্যন্ত কম। কিন্তু বিপদগামী যারা হয় তাদেরকে ধরারও তো একটা সুযোগ আছে, আমাদের আমাদের কিছু গোয়েন্দা সংস্থা আছে। তো সেখানে তাদের ব্যর্থতা আছে কিংবা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। তবে যতটুকু জানি, জেনারেল জিয়া যখন চিটাগাং যখন গিয়েছিলেন, তখন গোয়েন্দা সংস্থা তাকে কিন্তু, সুতরাং গোয়েন্দা সংস্থা কোন প্রেক্ষাপটে না করেছিল সেটাও একটু খতিয়ে দেখা দরকার। তাদের কাছে কি তথ্য ছিল সেটাও খতিয়ে দেখা দরকার। সুতরাং আমাদের একেবারেই বলা যাবে না যে আমরা সুশৃঙ্খল সেনাবাহিনী না, কিন্তু কিছু মুষ্টিমেয় লোক, হাতে গোনা কিছু, যারা বিপদগামী হয়ে কারো কারো প্ররোচনা হয়তো এই কাজটা করেছে, সেই নিরিখে কিন্তু সেনাবাহিনীকে সুশৃঙ্খল নিশ্চয়ই, না বলার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই, নিশ্চয়ই। দুজন রাষ্ট্রপতিকে যারা খুন করেছে, হত্যা করেছে, তাদের সংখ্যা কয়জন জি। আপনি একটু দেখেন। কিন্তু এবং ঘটনাক্রমে বিচারের সবাই মাধ্যমে যখন সেনাবাহিনীর বেরো, সদস্য। আবার ধরেন সম্প্রতি জি জি জি, গুমের যে অভিযোগ হচ্ছে সেখানেও সেনাবাহিনীরই সম্পৃক্ত। তারা বিভিন্ন জায়গায় চাকরিরত অবস্থায় ছিলেন, তাদেরও সেভাবেই বিচার হচ্ছে। মানে বাহিনী হিসেবে সবচেয়ে সুশৃঙ্খল যে বাহিনী, তাদের বিপথগামিতার মানে সংখ্যাও সবচেয়ে বেশি। ফলে এই প্রশ্নটা করলাম। গুমের ক্ষেত্রে আমি একটু অন্যদিকে যাব। গুম যখন হয়েছে সেখানে কিন্তু সরকারের ইন্ধন ছিল, এটা প্রতিষ্ঠিত। সুতরাং যেখানে সরকারের ইন্ধন থাকে সেখানে বাহিনীর যারা সদস্য থাকে, আমি বিশ্বাস করি তাদের অস্বীকার করার সুযোগ ছিল। কারণ এই যখন নাকি বলা হয়েছে গুম করো, এটা একটা আনলফুল কমান্ড। সেনা আইনে বলা আছে অবজ্ঞা করতে পারি, কিন্তু হয়তো বা তখন তারা চিন্তা করেছে, এটা আমি যদি অবজ্ঞা করি, আমি তো জেনে গিয়েছি যেটা করতে হবে, তখন আমাকে না আবার গুম করে ফেলে। হয়তো মনের ভিতরে এটাও কাজ করেছে। সুতরাং আসলে অনেক সময় ঘটনার প্রেক্ষাপটে ইচ্ছে না থাকলেও অনেক সিদ্ধান্ত মানুষকে নিতে হয় যেটা তার বিরুদ্ধেই যায়, অর্থাৎ হুম। তার মনের বিরুদ্ধে। গুম করেছে, তারা সেটা করেছে কিনা যেহেতু আমি জানি না, বাট আমার ধারণা হয়তো এরকমটা হতে পারে।